সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রধান শহর। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলাটি পর্যটকদের কাছে আধ্যাত্মিক রাজধানী এবং চায়ের দেশ হিসেবেও পরিচিত। এছাড়াও জৈন্তাপুর পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, কিংবা ভোলাগঞ্জ সাদা পাথরের সারি সারি পাথরের স্তূপ, কিংবা রাতারগুল জলাবন পর্যটকদের টেনে আনে বারবার। আজকের এই ভিডিওতে আমি আমার দুদিনের সিলেট ভ্রমণের অভিজ্ঞতাগুলো তুলে ধরব। তাই দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ট্যুরটি শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এই যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গী হবে উপবন এক্সপ্রেস ট্রেনটি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বানানো প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওয়ালিদুর রহমান ইমন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি দেখাবো মাত্র ২৬০০ টাকায় কিভাবে আপনারা ৩ রাত ২ দিনের জন্য সিলেট ট্যুর প্ল্যান করবেন, এবং এই টাকার মধ্যেই কিভাবে আপনারা সিলেটের সবচেয়ে সুন্দর রিসোর্ট জৈন্তিয়া হিল রিসোর্টে থাকবেন তা তুলে ধরব। তাহলে চলুন আর দেরি না করে ট্রেনে উঠে পড়া যাক। এই ট্যুরে আমার সাথে রয়েছে রানা, আমিনুল, সাব্বির এবং সুমন। আজকের এই ট্রিপে আমাদের জনপ্রতি ট্রেনের টিকিটের খরচ পড়েছে ৩৭৫ টাকা করে। আরেকটা কথা যেটা না বললেই নয়, ট্রেনে ওঠার পর অবশ্যই আপনার মোবাইল, ব্যাগ ও প্রয়োজনীয় মালামাল নিজ দায়িত্বে রাখবেন। আর মাত্র ১০ মিনিটের মধ্যেই আমরা সিলেট স্টেশনে পৌঁছে যাব। শুভ সকাল জানাচ্ছি সবাইকে সিলেট থেকে। অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা ৫ ভাই রেস্টুরেন্টে যাব এবং সকালে নাস্তা করব। হাতে সময় খুবই কম থাকায় এই বৃষ্টির মধ্যেই আমরা সিএনজিতে করে এখন যাচ্ছি ৫ ভাই রেস্টুরেন্টে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। লো বাজেটের ট্যুরগুলোতে আপনারা চাইলে এখানে নাস্তা করতে পারেন, কারণ এখানে ৪০ থেকে ৫০ টাকার মধ্যেই সকালে নাস্তা সেরে ফেলা যায়। নাস্তা শেষে আমরা মাত্র ১১০০ টাকা দিয়ে সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করলাম। আমরা এখন রাতারগুল যাচ্ছি, যার জন্য আমাদের যেতে হবে চৌরঙ্গি ঘাট। যাত্রাপথে চা বাগান এবং মেঘালয় রাজ্যের মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাতারগুল। রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট, যা বাংলার আমাজন নামেও পরিচিত। মূলত স্থানীয় ভাষায় মুর্তা, যা রাতাগাছ নামে পরিচিত, সেই রাতাগাছের নাম অনুসারে এই বনের নাম রাখা হয় রাতারগুল। সিলেট শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গোয়াইনঘাটে অবস্থিত এই জলাবনটি বছরের প্রায় ৪ থেকে ৫ মাস পানির নিচে থাকে। তাই তো প্রকৃতির অপার সৌন্দর্যের মায়ায় পড়ে বর্ষাকালে ডিঙ্গিতে চড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এই জলাবনে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মোহন চাইছে সখী, দেখতে তোমায় মোহন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। রাতারগুল দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্ট জৈন্তা হিলে। জৈন্তিয়া হিল রিসোর্ট বাংলাদেশের একমাত্র রিসোর্ট যেখানে প্রকৃতির অপূর্ব নিসর্গ দেখার পাশাপাশি খালি চোখে দেখতে পাওয়া যায় ভারতের মেঘালয় পাহাড় থেকে বহমান ঝর্ণাধারা। মূলত আমরা এখানে একদিনের জন্য থাকব এবং রুম ভাড়া পড়েছে ৩০০০ টাকা। রুমের কন্ডিশন মোটামুটি ধরনের ছিল, কিন্তু আমাদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষিত করছিল সেটা হলো ভারতের মেঘালয়ের এই দুটি ঝর্ণা। কি নিদারুণ সুন্দর, তাই না? সবাই ফ্রেশ হচ্ছিল আর আমি ম্যাপ নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। এরই মধ্যে আমি একটা ছোট্ট ঝর্ণার সন্ধান পাই। এখন আমরা সবাই মিলে সেখানে যাব। এই ছোট্ট ঝর্ণাটির অবস্থান হচ্ছে শ্রীপুর চা বাগান রোডে। আপনি পায়ে হেঁটে বা অটোতে করে দুইভাবেই এই নীলপানি ঝর্ণা বা আদুরি ঝর্ণায় আসতে পারবেন।
নীলপানি ঝর্ণা থেকে গোসল শেষে আমরা দুপুরের খাবার খেয়ে এখন যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। কাঁটাতারের ওপারে যাই দেখতে পাচ্ছেন সবই ভারতের ডাউকি শহরের অন্তর্ভুক্ত। আমরা এখন জাফলং 0 পয়েন্টে যাব এবং সেখান থেকে আমরা নৌকা ভাড়া করে মায়াবী ঝর্ণা দেখতে যাব। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার দূরে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কিংবা প্রকৃতি কন্যা হিসেবেও পরিচিত। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপগুলো যেন জাফলংকে করে তুলেছে আরও আকর্ষণীয়। বর্ষাকালে জাফলংয়ের রূপলাবণ্য যেন এক ভিন্ন মাত্রায় ফুটে ওঠে, তাই তো পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় জমায় এই জাফলং। সাধারণত এখানে অনেক পানি থাকে, কিন্তু প্রচণ্ড রোদের কারণে আজ পানির পরিমাণ খুবই কম ছিল। ঝর্ণাটির মোট 3টি ধাপ রয়েছে। শেষ ধাপে রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ, যার শেষ কোথায় তা আজও অজানা। আপনাদের পূর্বে কোনো এক্সপিরিয়েন্স না থাকলে উপরে ওঠার চেষ্টা না করাটাই ভালো, কারণ এখানে প্রতি বছরই প্রায় অনেক মানুষ মারা যায়। মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন জাফলং 0 পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি। আমরা এখন পিয়াইন নদীর তীরে বসে সন্ধ্যা নেমে আসা আগ পর্যন্ত সবাই মিলে আড্ডা দিব। তারপর আমরা সবাই মিলে জাফলংয়ের মামার বাজারে চলে যাব এবং সেখান থেকেই আমাদের রাতের খাবারের ব্যবস্থা করব। ফ্যানের ব্যবস্থা না থাকায় খুব কষ্ট করে আমরা হাত পাখার ব্যবস্থা করি এবং সেটা দিয়েই আমরা বাতাস করতে থাকি। আমাদের কাজ প্রায় শেষ, এখন টেস্ট করার পালা। একটু জাফলংয়ের বারবিকিউগুলো খেয়ে দেখি তো কেমন হয়েছে। বাহ, বেশ ভালোই তো হয়েছে। সো ইয়াম্মি ইয়াম্মি। জাফলং থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে সারাদিনে আমরা 5টি জায়গা ঘুরে দেখব, যার মধ্যে রয়েছে পান্থমাই ঝর্ণা, লক্ষণছড়া, বিছানাকান্দি এবং সব শেষে রয়েছে 2 আউলিয়ার মাঝার। সকালের নাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি হাদারপাড়া বাজারে। সেখান থেকে নৌকা ভাড়া করে সারাদিন আমরা ঘুরব। এই ঘাট থেকেই আমরা এখন মূলত নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন। প্রথমত ভালো মতো দামাদামি করে নেবেন, কারণ এখানে প্রচুর সিন্ডিকেট হয়। মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যেই আপনি সারাদিনের জন্য নৌকা ভাড়া করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কয়টা স্পট ঘুরবেন এবং কেমন সময় নেবেন, এটা অবশ্যই মাঝির সাথে কথা বলে নেবেন। আমরা মাত্র 1100 টাকা দিয়ে সারাদিনের জন্য একটি নৌকা ভাড়া করলাম। পান্থমাই ঝর্ণা যেতে যেহেতু ঘণ্টাখানেকের মতো সময় লাগে, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম আমরা পান্থমাই ঝর্ণা দেখতে যাব। কেন তোমার আমার এত গল্প স্বল্প, আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে। পান্থমাই মূলত ভারতের মেঘালয় সীমান্তবর্তী একটি গ্রামের নাম। এই গ্রামের নামেই পান্থমাই ঝর্ণা এর নামকরণ করা হয়। স্থানীয়দের কাছে এই ঝর্ণাটি বড় হিল ঝর্ণা কিংবা ফাটাছড়ির ঝর্ণা নামেও পরিচিত। শুধুমাত্র ঝর্ণার জন্য নয়, এই গ্রামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি। ঝর্ণাটি প্রতিবেশী দেশ ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে এর মনোরম সৌন্দর্য আপনি খুব সহজেই উপভোগ করতে পারবেন। তাই এই ঝর্ণার প্রকৃত রূপ দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। পান্থমাই ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি লক্ষণছড়া দেখতে। প্রায় 20 মিনিট ধরে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে, কিন্তু যত কষ্টই হোক লক্ষণছড়া এমন একটা জায়গা যেটা না দেখে আমরা এখান থেকে যাব না। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন তা পুরোটাই মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত। এই পাথরের রাস্তা ধরে আরেকটু সামনে গেলেই আমরা দেখা পাবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল লক্ষণছড়ার। আমি এখন বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি। লক্ষণছড়া দেখতে হলে আমাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। আমি এখন ইন্ডিয়ায় প্রবেশ করলাম, তো আমরা এখন লক্ষণছড়া দেখতে যাব। তাহলে চলুন। এই ব্রিজের নিচেই ছোট বড় অসংখ্য পাথর জমে তৈরি হয়েছে এক অদ্ভুত সুন্দর জিরিপথের, যা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতি বছরই ভরা বর্ষায় এই পাথুরে পথের সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক এসে ভিড় জমায় এই লক্ষণছড়ায়। বিছানাকান্দি ঘোরার মাধ্যমে আজকের মতো আমরা আমাদের নৌকা ভ্রমণের ইতি টানব। প্রকৃতির অপার সৌন্দর্যের মায়ায় পড়ে প্রতি বছরই হাজারো পর্যটক ছুটে আসে এই বিছানাকান্দিতে।
মূলত ভ্রমণ পিপাসুদের কাছে এই স্পটের মূল আকর্ষণ হচ্ছে পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের ওড়াউড়ি। বিছানাকান্দিতে দুপুরের খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, তাই আপনারা হাদারপাড় বাজার থেকেই সাথে করে খাবার নিয়ে আসার চেষ্টা করবেন। সিলেট শহরে ফিরে যাচ্ছি, যার কারণে আমাদের সবার মনই খারাপ। আমরা ঢাকা যাওয়ার পর সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করব তা হচ্ছে মেঘালয়ের এই পাহাড়গুলোকে। এটা হচ্ছে সিলেটের সে বিখ্যাত দরগা গেট। আপনারা বাজেট ট্রিপগুলোতে চাইলে এখানে খুবই ভালো মানের কিছু হোটেল আছে যেখানে উঠতে পারেন। যেহেতু এটা আমার বানানো প্রথম ভিডিও, তাই অবশ্যই আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সাথে থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।